টাইটানিক সিনেমাটা আপনারা দেখেছেন নিশ্চয়ই। গত শতকের সবচাইতে জনপ্রিয় সিনেমা। শুধু গত শতক না, আপনি যদি এই শতকও বিবেচনা করেন, এখন পর্যন্ত টাইটানিকের চাইতেও কোনো বেশি জনপ্রিয় সিনেমা কিন্তু এখন পর্যন্ত হয় নাই। এতই বেশি জনপ্রিয় ছিল। 11টা অস্কার পাইছে। আর অর্থনৈতিক দিক দিয়ে কমার্শিয়ালি যেই পরিমাণ প্রফিট করেছে এই সিনেমা, তা কোনো সিনেমার সাথে তুলনাযোগ্য নয়। সেখানে একটা গান আছে, এভরি নাইট ইন মাই ড্রিম আই সি ইউ, আই ফিল ইউ, মাই হার্ট উইল গো অন। এই গানটা সে কাকে নিয়ে গায়? ক্যাট উইন্সলেট গায়, মানে লিপসিং করে। মূল শিল্পীকে সেলিন ডিওন, নিশ্চয়ই চেনেন, খুব পপুলার সিঙ্গার, দ্য মোস্ট পপুলার সিঙ্গার অফ দ্য ওয়ার্ল্ড। তো সেলিন ডিওনের সেই গানটাতে লিপসিং করেছে সব পৃথিবীর সবচাইতে এক সময়ের অ্যাট্রাকটিভ হিরোইন ক্যাট উইন্সলেট। এই ক্যাট উইন্সলেট যখন গানটা গায়, কখন গায়? যখন নাকি আপনার এই যে নায়ক যখন মারা যায়, তখন সে আস্তে আস্তে ঠান্ডা পানির নিচে ডুবে যায়, তখনই এই ক্যাট উইন্সলেট এই গানটা লিপস করে সেলিন ডিওনের কণ্ঠে। এবং এই দুর্দান্ত প্রতাপের গান কি হয়? এই গানের কোনো স্মৃতি আছে? এই গানে কি আছে? স্মৃতি আছে, কিন্তু কোনো বাস্তবতা নাই। ওই স্বপ্নে দেখে, ড্রিমে দেখে অতীতে প্রেম ছিল, এই ছিল। লিওনার্দো ডিক্যাপ্রিও না এটার নায়ক? হ্যাঁ। এভাবে যখন তাদের সময় অতিক্রান্ত হয়, কিন্তু সবই পুরোটা যে বাস্তবের যেই নায়িকা ছিল, মানে ওই ক্যাট উইন্সলেট যার চরিত্রে অভিনয় করেছে, রোমা ডিমো, তিনি কিন্তু 94 বছর বেঁচে ছিলেন পৃথিবীতে। অর্থাৎ সেই 1912 সালে তো টাইটানিক যাত্রা করেছিল ম্যানহাটন থেকে। এই 12 সালের যে টাইটানিক যাত্রা করেছিল, সেই টাইটানিকে কিন্তু ওই রোমান ডিও ছিল, বুঝছেন? সেই রোমান ডিও এই 22 বছর থেকে শুরু করে 64 বছর যাবৎ এই লিওনার্দো ডিক্যাপ্রিওর স্মৃতিকে ধারণ করেই কিন্তু জীবন অতিবাহিত করেছেন। হ্যাঁ, কিন্তু এখানে শুধু স্মৃতি আছে, বেদনা আছে, বিরহ আছে, আর কিছুই সেখানে নাই। অথচ তাদের সেই সমুদ্র যাত্রাটি শুরু হয়েছিল উন্মাদ উৎকণ্ঠা, এক তারুণ্যের এক উন্মাদনার মধ্য দিয়ে। সেখান থেকে তারা আর এগুতে পারে নাই। ভয়াল সেই সময়ের কথা রোমিও ভুলে যায় নাই। সে রোমাডির চরিত্রে অভিনয় করেছেন এই ক্যাট উইন্সলেট। এখন এই যে আমাদের দেশে যে প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান, তিনি এখন সেই রোমাডির চরিত্রে আছেন, মানে হাসিনার চরিত্রে আছেন। আমরা সেটা আশা করতে চাই, কিন্তু লক্ষণে সেটা দেখা যাচ্ছে না। দুটি ভয়ঙ্কর বিষয়ে আমি আর বিশ্বাস রাখি না। এখন যতটুকু সামাজিক সৌহার্দ্য দেখায়, এতটুকু বলতে পারি হাসিনার চাইতে একটু ভালো, তাই না? হাসিনার চাইতে একটু ভালো, সামান্য ভালো। এই সামান্য ভালোর মধ্যেই তারা এগিয়ে যাবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে। এর মধ্যে একটু আশার দেখি আমরা। হাসিনা যতটা হিংস্র, তারেক রহমান ততটা হিংস্র হবে না। হাসিনা যা করতেন ক্ষমতার জন্য, তারেক রহমানও ক্ষমতার জন্য বাধ্য হয়ে করবেন। তবে হাসিনা এদেশের মানুষকে হত্যা করতে, মারতে কষ্ট পায় না। তারেক রহমান এদেশের মানুষের প্রতি তার মা বাবার হিসেবে অন্তত বলতে পারে একটু দরদ থাকবে। আরেকটু দেখি, সেটা হলো এই যে বিএনপির জামায়াতের যেই ইফতার মাহফিল হয়েছে, সেখানে তিনি এসেছেন। একজন প্রাইম মিনিস্টার বিরোধী দলের ইফতার মাহফিলে যাবেন, এটা খুবই একটি আনন্দের বিষয়, সৌহার্দ্যের বিষয়। অ্যাপারেন্টলি এটি খুবই ভদ্র হিসেবে আপনি উপস্থাপন করতে পারেন। আর কিছু না হোক, যতটুকু ভালো দেখি ততটুকুর তো আমরা প্রশংসা করতে পারি। আমরা আশা করব ভবিষ্যতে ডেসপারেট কোনো সিদ্ধান্ত তারা নেবেন না, কারণ
এমন কোনো সিদ্ধান্ত যেন না নেওয়া হয় ভবিষ্যতে, যাতে করে তাদের ব্যাপারগুলো আড়ালে চলে যায়, জুলাইকে অপমান করা হয়, জুলাইয়ের প্রতি তাচ্ছিল্য চলে আসে, এমন সিদ্ধান্ত যেন কোনোভাবে নেওয়া না হয়। জুলাই এদেশের অবিচ্ছেদ্য অংশ। মিডিয়া যতই হ্যারেস করুক, অবদমিত করুক, মেলাইন করার চেষ্টা করুক, এদেশের মানুষের হৃদয়ে কিন্তু জুলাই থাকবে। জুলাই থেকে যে সরে যাবে, জুলাইকে যে তাচ্ছিল্য করবে, সে কিন্তু মানুষের হৃদয় থেকে সরে যাবে। কারণ জুলাইয়ের সাথে সম্পৃক্ত হলো সেই 8 বছরের শিশু থেকে শুরু করে আপনার 40 বছর পর্যন্ত, 60 বছর 70 বছর মানুষ পর্যন্ত। এখন আপনি ভাবতে পারেন, তাহলে এত মানুষের যদি সম্পৃক্ততা থাকে জুলাইয়ের সাথে, বিপ্লবের সাথে, এই অভ্যুত্থানের সাথে, তাহলে মিডিয়া কেন এত হ্যারেস করে? এর কারণ হলো, যারা এলিট শ্রেণী, স্বার্থান্বেষী মহল, অর্থবিত্ত আছে, ব্যবসা বাণিজ্যে উচ্চতর, তারা জুলাইয়ের সাথে অংশগ্রহণ করেনি। যারা জুলাইকে সমর্থন করেছে তারাও খুব বেশি অতপ্রতভাবে সমর্থন করেনি। কারণ হলো, তাদের ব্যবসা ধ্বংস হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, আক্রমণ করতে পারে। হাসিনা যদি টিকে যায় তাহলে তাদেরকে হত্যা করতে পারে, পরিবারের উপরে নানান আক্রমণ, বিগ্রহ, নিগ্রহ চলে আসতে পারে। এই কারণেই অনেকে মন থেকে, ভিতর থেকে দিলে উপর থেকে দেয়নি। সেই ধারাবাহিকতায় যারা এলিট শ্রেণী, দেশের অর্থবিত্তশালী, ক্ষমতাশালী বা ক্ষমতার সাথে ছিল, ক্ষমতার সুবিধাভোগী, তারা জুলাইকে সেভাবে সমর্থন দেয়নি। এখন বাংলাদেশে 40টা চ্যানেল আছে, ধরেন 240টা মোটামুটিভাবে চলমান পত্রিকা আছে, 40 থেকে 43টা। এই পত্রিকাগুলোতে কত লোক কাজ করে? ধরেন 5,000, 10,000, 20,000 লোক কাজ করে। এই 20,000-এর একটি সিন্ডিকেট প্রপাগান্ডা যদি বলে জুলাই কোনো ভ্যালিডিটি নেই, তাহলে কি সেটা ঠিক হবে? কালের কণ্ঠ, তালের কণ্ঠ, কাকের কণ্ঠ, এগুলো শুনে কি আর আমাদের জুলাইয়ের ন্যারেটিভ নির্ধারিত হবে? তারা তাদের ন্যারেটিভ তৈরি করতে পারবে। এখন যে মানুষ এসব পত্রিকাকে বিশ্বাস করে না, টেলিভিশন চ্যানেলের নিউজ বিশ্বাস করে না, এটা তো প্রমাণিত। মানুষ এখন স্বমহিমায়, নিজ উদ্যোগে নানান ধরনের মিডিয়া তৈরি করে ফেলেছে। এদের উপরে এখন আর নির্ভরশীল না, ডিপেন্ডেন্ট না। আমরা কি এখন তাদের কথা শুনি? না, আমরা ফ্যাক্ট বের করে নিতে পারি, আসল তথ্যটা আমরা জেনে ফেলতে পারি, অন্তত আমরা কিছু মানুষকে সেটা ছড়িয়ে দিতে পারি। মিথ্যার উপরে নির্ভরশীল না থেকে সত্যকে যাচাই বাছাই করে আমরা যখন অন্যের সামনে প্রেজেন্ট করি, তখন কিছুদিন পরে হলেও, কিছু সময় পরে হলেও ওদের মিথ্যাটা কিন্তু ফেড হয়ে যায়, মানুষের সামনে প্রতারণা হিসাবে, তথ্যগত প্রতারণা হিসাবে মানুষের সামনে উপস্থাপিত হয়ে যায়। আপনি হাসান এইচ মনসুরকে যখন বাংলাদেশ ব্যাংক থেকে বের করে দেওয়া হয়, তখন সেটা তারা বলে বিক্ষোভ, তাই না? তারা বলে বিক্ষোভ। আবার একজন অপরাধী খুনিকে যখন ধরে পুলিশে দেওয়া হয়, সেটাকে তারা বলে মব। শব্দের খেলা, এভাবেই শব্দের অত্যাচার চলে, শব্দের ফ্যাসিবাদ এভাবেই চলে। সব শব্দের ফ্যাসিবাদ আমরা স্পন্দন ভেঙে দিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।